স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ ভোরে এক ভিডিও বার্তায় এ রূপরেখা প্রকাশ করেন আন্দোলনের সমন্বয়করা। আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। রাষ্ট্রপতির তাকে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার, চলে যাচ্ছি তার কাছে। তানভীর, বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে আর কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। নাদিরা, কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই তার গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন তিনি করেছেন এবং যে বিষয়টি আপনি বলছিলেন যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব করেছে, সেই প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেছেন যে এখনই আসলে তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি, তবে তাদের কাছ থেকে তাদের কাছে চাইলে তারা একটি প্রস্তাবনা দেবেন, এ তথ্য তারা বলেছেন এবং বলেছেন যে 24 ঘন্টার মধ্যে আসলে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের করতে হবে, তা না হলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। এই তথ্য কিন্তু গণমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন। আমি যদি একটু শুরু থেকে বলতে চাই, তিনি আজকে সাংবাদিকের সামনে এসে যে তার বক্তৃতা প্রথমে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে দুষ্কৃতকারী কয়েকটি টেলিভিশন ভবনে হামলা করেছে। এই তথ্য জানিয়ে তারা বলছেন যে এর নিন্দা তিনি প্রথমে জানিয়েছেন এবং আন্দোলনে এই পুরো 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেছেন যে অভিনন্দন জানিয়েছেন আন্দোলনকারীরা যাদের জন্য এই বিজয় হয়েছে। তিনি বলছেন যে সেই বিজয়ী যাদের জন্য এই বিজয়, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আরেকটু যদি বলতে চাই, এরপরে তিনি জানিয়েছেন যে প্রতিহিংসা, প্রতিশোধ এবং সহিংসতা না করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং ভাঙচুর, লুটপাট, হত্যা যে হচ্ছে সারা দেশে কাল রাতেও আমরা দেখেছি যে অনেক জেলাতে, ঢাকাতে কিন্তু ভাঙচুর, আগুন দেয়া, লুটপাট হয়েছে, হত্যা হয়েছে, সেই বিষয় থেকে সরে আসার আহ্বান কিন্তু যিনি জানিয়েছেন সবাইকে। এবং তারা বলছেন যে আন্দোলন যারা বন্ধ করতে চেয়েছে মূলত তারাই এসব করাচ্ছে বা করছে, এই অভিযোগ কিন্তু তিনি করেছেন এবং আন্দোলনে বন্দী এবং রাজনৈতিক সকল বন্দীকে মুক্তির কিন্তু তিনি দাবি জানিয়েছেন এই সংবাদ সম্মেলনে এবং তিনি জানিয়েছেন শীঘ্রই একটি বড় রকমের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এই তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে তিনি জনগণকে সতর্ক থাকতে বলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই তথ্য কিন্তু গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এবং বলেছেন যে জনগণকে সতর্ক থাকার জোর দাবি আহ্বান জানাচ্ছেন তারা। এবং তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন কবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিন্তু তিনি জানিয়েছেন যে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরে আসার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং কবে ফিরবেন এ বিষয়ে সঠিক তথ্য নেই, তবে প্রয়োজন মনে করলে তখন তিনি আসলে দেশে ফিরবেন, এ তথ্য তিনি জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছে, এই বিষয়টি তিনি বারবার বলেছেন আমাদেরকে। তো নাদিরা, আমার কাছে আসলে এই ছিল এই সংবাদ সম্মেলনের সবশেষ তথ্য। দর্শক, আমরা তানভীর খন্দকারের কাছে ছিলাম, আমরা জানছিলাম বিএনপি মহাসচিবের যে ব্রিফিং সে বিষয়ে। গাজীপুরে গত রাতে কাশিমপুর কারাগারে হামলা হলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরে তা নিয়ন্ত্রণে আসে। তবে সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানব, সহকর্মী জাহাঙ্গীর আলম রয়েছেন সেখানে।
জাহাঙ্গীর, কাশিমপুর কারাগার থেকে কোনো আসামি কি পালিয়েছে? হামলার সবশেষ পরিস্থিতি কি এবং এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে জানাবেন। জি নাদিরা, কালকে কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগের কথা শুনেই গাজীপুর জুড়ে আসলে আনন্দ মিছিল চলে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে কিছু সংখ্যক উশৃঙ্খল লোকজন গিয়ে তাদের হামলা করার চেষ্টা করে, কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী সদস্যরা এসে তাদের বুঝিয়ে যাতে করে তারা হামলা না করতে পারে এবং তার জন্য তাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কোনো আসামি পালিয়ে যাওয়ার খবর আমরা এখনো শুনতে পাইনি। এছাড়াও কিন্তু গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে আসলে আনসার বিডিপি শফিপুর আনসার বিডিপি এলাকায় আসলে কিছু সংখ্যক আন্দোলনকারীরা তারা হামলার চালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে দুপুর থেকে আসলে সেখানে ছাত্রদের উপর গুলি চালানো হয়। এখানে অন্তত 2 শতাধিক ছাত্র আহত হয় এবং সেখানে 4 জন কিন্তু মারা গিয়েছে। এছাড়া মাওনা চৌরাস্তা এলাকায় বিজিবি গাড়ি 3টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেখানে বিজিবির গুলিতে 6 জন মারা যায়। আজ কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। সকালে শুনতে পেরেছি কিছু সংখ্যক লোকজন আসলে কাশিমপুর কারাগারের দিকে গিয়েছিল এবং সেখানে অবস্থান করছে যে রাষ্ট্রপতির যে ঘোষিত যারা এই আন্দোলনের সময় আটক হয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে, এই অপেক্ষায় তারা করছে বলে আমরা জানতে পেরেছি। জাহাঙ্গীর আলম যুক্ত ছিলেন। দর্শক, আমরা গাজীপুরের পরিস্থিতি জানছিলাম। এবার নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন। সরকার পদত্যাগের আজকে দ্বিতীয় দিনে ব্যস্ত নগরীর ব্যস্ততা হলেও আতঙ্ক কাটেনি জনসাধারণের মাঝে। তবে ছোট ছোট যানবাহন চলাচল করলেও ঢাকা নারায়ণগঞ্জে যে পরিবহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে না। তবে মানুষ এক প্রকার আতঙ্ক নিয়েই চলাচল করছেন সড়কে। এবং আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রকার মিছিল এখানে কিন্তু শহরে প্রদক্ষিণ করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আরেকটি বিষয় দেখেছি, নারায়ণগঞ্জের বিভিন্ন যে হিন্দু সম্প্রদায়ের মন্দির রয়েছে সেখানে কিন্তু ইসলামিক শাসনতন্ত্র সহ যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে এবং বিএনপির তারা কিন্তু এখানে কিন্তু বলয় তৈরি করে কিন্তু তারা কিন্তু পাহারা দিচ্ছেন, আমরা যে বিষয়টি দেখেছি। এখন এই পর্যন্ত নারায়ণগঞ্জে গতকাল থেকে আইন শৃঙ্খলা একেবারেই নেই। আইন শৃঙ্খলা সদস্যদের কোথাও দেখাও যায়নি এখন পর্যন্ত, তারা কিন্তু কোথাও নেই। মানুষ যে নির্বিকার হয়ে 999 ফোন দিয়ে মানুষের সেবা পাবে সেই সেবাটিও কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা দেখেছি কালকে যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন তার পরবর্তী সময়ে কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ জনসাধারণ এখানে কিন্তু এসে কিন্তু তারা মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন। প্রায় চাষারা প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তবে এর ফাঁকে কিন্তু কিছু কিছু জায়গায় সহিংসতার ঘটনা আমরা শুনতে পেয়েছি। সেখানে যেমন নারায়ণগঞ্জের যে প্রভাবশালী এমপি রয়েছেন শামীম ওসমানের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা এবং তার ছেলে অয়ন ওসমানের বাড়ি অফিস যে রয়েছে সেটি ভাঙচুর লুটপাট করা হয়। তার ভাতিজা আজমির ওসমানের বাড়ি কিন্তু ভাঙচুর লুটপাট করা হয়। সেই সাথে নানুস ক্লাব কিন্তু ভেঙে লুটপাট করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়। সেই সাথে কিন্তু নারায়ণগঞ্জের 2টি থানায়ও কিন্তু এখানে কিন্তু আমরা যে ভাঙচুরের অগ্নিসংযোগের কথা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে কিন্তু মানুষ যেহেতু আজকে কারফিউ ছিল এবং আছে এবং সেই সাথে সাধারণ 3 দিনের ছুটি কিন্তু আজকে কিন্তু বাতিল ঘোষণা করছে। সাধারণ ছুটি বাতিল ঘোষণার পর কিন্তু মানুষ কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি। তবে মানুষের ভিতরে যে আতঙ্ক সেটা কিন্তু কাটছে না। এক প্রকার নিজের নিরাপত্তা নিজেই নিয়ে কিন্তু মানুষ চলাফেরা করছে নারায়ণগঞ্জ শহরে। এবং সর্বোপরি এখন পর্যন্ত আমরা দেখেছি মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং সেই সাথে কিন্তু যানবাহনও চলাচল করছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। দর্শক, আমরা নারায়ণগঞ্জের পরিস্থিতি জানছিলাম। গৌতম সাহা যুক্ত ছিলেন আমাদের সাথে। ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি জানান, সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হয় সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন
সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার বিভিন্ন স্থানে হামলায় আহত হয়েছেন 71 জন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 39,600 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 91,000-এরও বেশি ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের নিয়মিত সংবাদের পাশাপাশি প্রতি ঘন্টায় বিশেষ সংবাদ রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।